আমরা গতদিন ঘর্ষণ সম্বন্ধে আলোচনা করেছিলাম বা নিউটনস থার্ড লর কিছু কাজকাম করেছিলাম। আজকে ওগুলোর একটু অ্যাপ্লিকেশন আমরা দেখব। ওকে, একটা ধরো তল ধরো এখানে একটা এম ভরের বস্তু আছে, এখানে একটা ছোট হাতের এম ভরের বস্তু আছে। ধরে নিলাম এম ইজ গ্রেটার দেন স্মল এম, এর একটা ওজন কাজ করছে এদিকে এমজি, এর ওজন কাজ করছে এমজি। এই বস্তু দুটো একটা দড়ি দিয়ে পরস্পর সঙ্গে বাঁধা আছে। এর প্রতিক্রিয়া বল আর ড্যাশ, এর প্রতিক্রিয়া বল আর ডবল ড্যাশ। ওকে, ওকে, এই বস্তুটাকে এফ বলে এদিকে টানা হচ্ছে। তার ফলে ধরে নিলাম যে আমার এই বস্তুটা এই দিকে এ ত্বরণে চলছে। যেহেতু দড়ি দিয়ে এটা বাঁধা আছে, সুতরাং এটাও এ ত্বরণেই চলবে। এ কে ধরা যাক টি বলে টানছে, আর এ টি বলে দিকে এগিয়ে যাচ্ছে। ধরা যাক এর ঘর্ষণ বল এফ এম, এর ঘর্ষণ বল এফ স্মল এম। যেহেতু এরা এই দিকে গতিশীল, অতএব আমার ঘর্ষণ বল এদিকে কাজ করবে। একটু বিশ্লেষণ করি ম্যাথমেটিক্যালি। বস্তু দুটো এদিকে এ ত্বরণে চলছে এফ বলের কারণে, আর এদিকে এই বস্তুর উপরে দুটো বল কাজ করছে, একটা হলো টান টি আর একটা হলো ঘর্ষণ বল এফ এম। যেহেতু এদিকে চলছে, অতএব এই বলটা এই দুটো বলের যোগফলের চেয়ে বেশি। যদি এ ত্বরণে চলে তাহলে লব্ধি বল এম এ ইকুয়াল টু ওর উপরে ক্রিয়াশীল বল বিয়োগ এই দুটো বল এফ মাইনাস এফ এম। এটা আমার 1 নম্বর বস্তুর জন্য একটা এক্সাম্পল, ইকুয়েশন নাম্বার 1। আর এর জন্য আসি, এরপরে এই বলটা কাজ করছে এইদিকে, এর ঘর্ষণ বল কাজ করছে এইদিকে। নিঃসন্দেহে এই বলটা এর চেয়ে বেশি, তাই এটা এ ত্বরণে যাচ্ছে। তাহলে এম এ ইকুয়াল টু টান মাইনাস ঘর্ষণ বল, এটা আমার 2 নম্বর সমীকরণ। আমি নিঃসন্দেহে লিখতে পারি যে এফ ইকুয়াল টু মিউ আর, এটা আমাদের ফর্মুলা। তাহলে এফ এম ইকুয়াল টু মিউ আর প্রতিক্রিয়া বল, এটা সমান নিঃসন্দেহে এম জি, এটা সমান নিঃসন্দেহে ক্যাপিটাল এম জি। এটা আলোচনা করা হয়েছে এর আগে। এফ এম ইকুয়াল টু মিউ ইন্টু এম জি অ্যান্ড এফ ক্যাপিটাল এম ইকুয়াল টু মিউ ইন্টু ক্যাপিটাল এম জি। থাক, এখানে আমি মান এখানে বসিয়ে দিই। তাহলে বা এম এ ইকুয়াল টু এফ মাইনাস টি মাইনাস মিউ এম জি and MA equal to T minus mu mg। আচ্ছা, এই দুটো মিলে মনে আছে। ওকে, থাক, এই সমীকরণ নাম্বার দিলাম আমি 3, আর এটা সমীকরণ নাম্বার দিলাম 4। আমি যদি এই সমীকরণগুলো যোগ করি, তাহলে আমরা এফটাকে টিটাকে আউট করতে পারি। তাহলে আমার অজানা রাশি এটা বেরিয়ে আসছে। এম আমার জানা, এম জানা, আমার এফ জানা, আমার জি জানা। যোগ করে দাও। যোগ করলে কি পাচ্ছি? এম প্লাস এম ইন্টু এ ইকুয়াল টু টি, টি কেটে যাচ্ছে, এফ মাইনাস এই দুটো কমন নিলে মিউ কমন যায়, জি কমন যায়, তাহলে মিউ এম প্লাস এম ইন্টু জি। ওকে, তাহলে আমার
এ কত, এ ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস মিউ এম প্লাস এম ইন্টু জি বাই এম প্লাস এম, বা এ ইকুয়াল টু এফ বাই এম প্লাস এম মাইনাস মিউ জি। এটাকে লিখলাম এখানে, এটা নাম্বার হলো 5। এখন যদি আমি এই 4 নাম্বার সমীকরণে আমি এর মানটা বসিয়ে দিই, তাহলে টিটা পেয়ে যাই। ওকে, টিটা পেয়ে যাই, তাহলে কি করব, বসিয়ে দিই আমি এর মানটা। তাহলে আমি 4 নম্বরে বসাচ্ছি, 4 নম্বরে বসাচ্ছি কি বসাচ্ছি, m ইনটু f বাই m প্লাস m মাইনাস মিউ জি ইকুয়াল টু t মাইনাস মিউ m জি। তাহলে t ইকুয়াল টু কত, m বাই m প্লাস m মাইনাস মিউ জি প্লাস মিউ এম জি। এম দিয়ে গুণ করো, টি ইকুয়াল টু এম এফ বাই এম প্লাস এম মাইনাস মিউ এম জি প্লাস মিউ এম জি, এটা কেটে যায়। তাহলে টি ইকুয়াল টু এম এফ বাই এম প্লাস এম, দ্যাটস ইকুয়াল টু 6। এই সমীকরণটা লিখে রাখি, টি ইকুয়াল টু এম এফ বাই এম প্লাস এম। আচ্ছা, আমি মুছে দিলাম এই অংশটুকু। আমার যখন বলটা বড় ভরের বস্তুর উপর কাজ করছিল, এখানে আমি লিখে রাখি, এই কটা হলো আমার বড় ভরের উপর প্রযুক্ত বলের কারণে, বড় ভরের উপরে প্রযুক্ত বলের কারণে আমি এই সুতাকে দড়িতে টান পেয়েছি টি এবং ত্বরণ পেয়েছি। এবার আমি দ্বিতীয় ঘটনা ঘটাচ্ছি, আমি বড় ভরের বস্তুর উপর বল প্রয়োগ না করে আমি এই ছোট ভরের বস্তুর উপরে একই পরিমাণ বল প্রয়োগ করব, আমি দেখবো আমার টান কত হচ্ছে। তাহলে আমার এই বস্তুটা ধরা যাক এই দিকে এ ড্যাশ ত্বরণে চলছে, মেবি এ ইকুয়াল টু এ ড্যাশ, আমার জানি না কি অবস্থা হবে। আমি এই তাহলে আমার এই ঘর্ষণ বলটা এদিকে মুখ করবে, বলের গতিশীলের উল্টো দিকে, এফ এম ইকুয়াল টু মিউ এম জি, আর এদিকে এটা কাজ করবে এফ এম বড় ভর, দ্যাটস ইকুয়াল টু মিউ ক্যাপিটাল এম জি। আচ্ছা, তাহলে আমার এটুকু দরকার নেই, এটুকু আমি বুঝি। এই ঘটনার কারণে, এই বলের কারণে এটা এদিকে আসছে, ত্বরণের দিকে হয়েছে, সুতরাং নিঃসন্দেহে এর উপরে যে বিপরীতমুখী বল কাজ করছে, এই আচ্ছা এই টানটা একটু ভিন্ন দিক, টান মে বি সেম মে নট বি সেম, অ্যাক্সেলারেশন মে বি সেম মে নট বি সেম, অতএব আমরা পরে চিন্তা করব। এই টান টি ড্যাশ এবং মিউ এম জি ঘর্ষণ বল, এই দুটো বলের সমষ্টির চেয়ে এই বল বেশি, সেই কারণে এই ভরটা এম ভরটা এ ত্বরণে অর্থাৎ এ ড্যাশ ত্বরণে অর্থাৎ এম এ ড্যাশ বলে কাজ করছে। তাহলে আমার এই মুখে লব্ধি বল এম এ ড্যাশ ইকুয়াল টু আমার প্রযুক্ত বল বিয়োগ আমার এই টি ড্যাশ বিয়োগ এম এফ, and that's equal to
m a dash equal to f minus t dash minus mu m g। এটার সমীকরণ আমি দিতে পারি, কত নম্বর দেবো এটাকে? এটা কত, 6, সরি 6 লিখি কি করে রে বাবা, এটা 7 নম্বর সমীকরণ হলো। এখন এটার উপর চিন্তা করছি, এখানে আমার টার্ম টি ড্যাশ, আমার এটা এই ধরনের চলছে, এদিকে বল কাজ করছে শুধুমাত্র একটা মিউ এম জি, তাহলে সঙ্গে আমার টি ড্যাশ ইজ গ্রেটার দ্যান মিউ এম জি। তাহলে এম এ ড্যাশ ইকুয়াল টু এফ মাইনাস এফ এম ইকুয়াল টু বা ইকুইভ্যালেন্ট টু এম এ ড্যাশ ইকুয়াল টু এফ মাইনাস মিউ এম জি। এই সমীকরণ নাম্বার 8। ও সরি, আমার এদিকে পিএসসিডি বল ভুল লিখেছি বাবা, টি ড্যাশ বললাম আর লিখলাম এক। এই দুটো সমীকরণ যদি যোগ করে দিই আমার টি ড্যাশ কেটে যাচ্ছে এখান থেকে, একই ঘটনা ঘটেছে আগের মতো। তাহলে এখানে এম প্লাস এম এ ড্যাশ টি ড্যাশ কেটে গেল, এফ মাইনাস এখান থেকে আমার মিউ জি কমন যায়, থাকে এম প্লাস এম জি। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু এফ মাইনাস মিউ ইন্টু এম প্লাস এম জি ডিভাইডেড বাই এম প্লাস এম, বা এ ড্যাশ ইকুয়াল টু এম বাই এম প্লাস এম মাইনাস মিউ জি। হ্যাঁ, পাওয়া গেছে এই প্রবলেমটা। কত দেবো নাম্বার? এটা হচ্ছে মাই নাম্বার সমীকরণ। লক্ষ্য করো আমার ত্বরণ কিন্তু সমান হয়েছে। হ্যাঁ, অবশ্যই তো হবে, একই ভর, দুটোর ভর, মোট ভর আমার এম প্লাস এম ভর, তারপরে আমি এফ বল প্রয়োগ করছি, তাহলে ত্বরণ তো আমার নিঃসন্দেহে ঘর্ষণ না হতো, ও তাহলে ত্বরণ কত, এফ ডিভাইডেড বাই টোটাল ভর এম প্লাস এম, এটা আসতো। আর এই ঘর্ষণ ধারণা নিয়ে ঢুকে এসছে, নিয়ে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, আমার এদিকে বল দিলেও যে ধরনের হবে, এই বড় বস্তুর বল প্রয়োগগুলো একই ধরনের হবে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি থাকলো না। এখন আমি টার্মটা দেখতে চাই, তাহলে এই সহজ সমীকরণ আমি এখানে যদি এই ড্যাশের মানটা বসিয়ে দিই, তাহলে টার্মটা পেয়ে যাব। বসিয়ে দেওয়া যাক। কত নম্বরে ধরছি? 8 নম্বরে। তাহলে এম এ ড্যাশ, এ ড্যাশ মানে কত বসাই? এফ এম প্লাস এম মাইনাস মিউ জি ইকুয়াল টু টি ড্যাশ মাইনাস মিউ এম জি। টি ড্যাশ লেটে এবার নিয়ে আসলাম, যোগ হয়ে যাচ্ছে। তাহলে টি ড্যাশ ইকুয়াল টু এম এফ বাই এম প্লাস এম মাইনাস মিউ এম জি প্লাস এটা এদিকে আসলো মিউ এম জি, এটা কেটে যায়। অতএব টি ইকুয়াল টু এম এফ বাই এম প্লাস সরি টি ড্যাশ থ্যাংক ইউ, এম এটা কেটে গেছে। এটা হলো আমার টি ড্যাশ, সমীকরণ নাম্বার 10। হ্যাঁ, এখানে দেখো এম এফ বাই এম প্লাস এম, এখানেও এম এফ বাই এম প্লাস এম, কিন্তু এখানে আমার বড় ভরের উপর বল প্রয়োগ করায় আমার যে টান, সেটা হচ্ছে ছোটটার ভর ইন্টু বল বাই মোট ভরের ভাগফল বা মোট ভরের ভর। এখানে হচ্ছে ছোটটার উপর বল প্রয়োগ করায় আমার বড় ভর ইন্টু বল বাই মোট ভর। যেহেতু m is greater than small m, capital M is greater than small m, অতএব capital M is greater than small m, সেহেতু আমি লিখতে পারি t dash is greater than t। অর্থাৎ এখানে আমার এই দড়িটা বেশি পড়বে যখন আমি বড় ভরের দিকে বল প্রয়োগ করব, তাহলে আমার টান কিন্তু কম পড়বে।
এবং লক্ষ্য করো আমি যদি টি ড্যাশ বাই টি করি তাহলে এফ বাই এম প্লাস এম, এফ বাই এম প্লাস এম ঠিক থাকছে। তাহলে নিঃসন্দেহে দুই ভরের অনুপাত হচ্ছে দুটো বলের অনুপাত। বা এও বলতে পারো যে টি ড্যাশটা হচ্ছে এম বাই এম অফ টি, অর্থাৎ টি এর সঙ্গে এম বাই এম এর অনুপাত দিয়ে গুণ করলে তবে টি ড্যাশ পাওয়া যাবে। অর্থাৎ এটা যত অনুপাত বড় হবে আমার সুতার টান তত বেশি হবে ছোট ভরের দিকে টান দিলে। খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। অতএব আমি একটা জিনিসকে বেঁধে টানবো, আমি কিভাবে টানবো, কত কিরকম সুতা দিব, কিরকম দড়ি দেব, এই হয়তো তোমার কাছে অ্যাভেলেবল দড়ি আছে, সেটা বেশি জোরে টানলে ছেড়ে যাবে। সুতরাং আমরা বড় ভরকে আগে দিয়ে পিছনে আমি ছোট ভরকে দিয়ে টানবো। আর যদি আমার দড়ি সহ্য করতে পারে অনেক বল, তাহলে আমরা ছোট ভরের দিকে টানবো। এসবগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার এখানে আছে, মাথায় রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই সমীকরণগুলো। হয়েছে, থ্যাংক ইউ। এই একটা অংশ হলো। আর একটা ঘটনায় আমরা যাব, বুঝে গেলাম। এবারের ঘটনাটা হলো, এটা খুব সহজ। ধরো একটা পুলি বা কপিকল, ঘর্ষণবিহীন কপিকল, বোঝানোর জন্য সুবিধার জন্য আমি নিলাম। এটা ঘর্ষণবিহীন কপিকল, এটা এখানে ঝুলানো আছে কারোর সাথে। এখানে এটা ফ্রিলি ঘুরতে পারে, কোনো ঘর্ষণ নেই, কোনো ঘর্ষণ নেই, মুক্তভাবে ঘূর্ণনক্ষম একটা চাকা। আমি এরপর একটা ভরহীন দড়ি ঝুলিয়ে দিয়েছি, দিয়ে এই এক প্রান্তে এই প্রান্তে ধরি একটা ভর M1 এবং একটা ভর M2 ঝুলিয়েছি। আমি আবারও ধরে নিলাম M1 is greater than M2। তাহলে এটার উপরে বল কাজ করবে M1G, এটার উপরে বল কাজ করবে M2G। নিঃসন্দেহে এই বলটা এই বলটা বড়, যেহেতু আমার ভর বেশি, সুতরাং এই প্রান্তটা ধরা যাক এই ত্বরণে নামবে। ফলে যেহেতু একই দড়ি আছে, সুতরাং এটা এই ত্বরণে চলবে। যেহেতু একটা দড়ি দিয়ে বাধা আছে দুটো বস্তুকে, সুতরাং এটার উপরে উভয় পক্ষ থেকে টান সমান। ঠিক আছে, তাহলে এই প্রান্তটা নিচে নামছে, এই প্রান্তটা উপরে উঠছে। সুতরাং এই টানের চেয়ে আমার এই বল বেশি। এই বলের পার্থক্যটাই আমার M1 এ ত্বরণ নিচে নামছে। তাহলে এই পক্ষটা বিশ্লেষণ করে লিখতে পারি ভর ইন্টু ত্বরণ সমান আমার এই নিচের দিকে ক্রিয়াশীল বলের নিচের দিকে নামছে বিয়োগ টি। এটা আমার এক নম্বর সমীকরণ। এটা উপর দিকে উঠছে এই কারণে M2 এর উপর দিকে উঠছে, আমার টান টি। এদিকে বল M2G, অর্থাৎ টান বড় M2G হচ্ছে। তাহলে আমি লিখতে পারি M2A ইকুয়াল টু টি মাইনাস M2G। এটা আমার 2 নম্বর সমীকরণ। একই ঘটনা এখানে আমি যোগ করে দিই, তাহলে নিঃসন্দেহে আমার টিটা কেটে যাবে। ওকে, M1 প্লাস M2 ইন্টু A ইকুয়াল টু টি কেটে গেল M1 মাইনাস M2। রিমেম্বার M1 ইজ গ্রেটার দ্যান M2, বড়টা আগে ছোটটা পরে। তাহলে A সমান কত? M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু G। ভরের পার্থক্য যত বেশি হবে এই ত্বরণ তত বেশি হবে। ভর যদি সমান হয়ে যায় তাহলে ত্বরণ শূন্য হয়ে যাবে, তাই না? দেখো সমীকরণগুলো বলে দিচ্ছে। এই সমীকরণটা যদি ভর সমান হয়ে যায় M1 ইকুয়াল M2, তাহলে 0 হয়ে যাচ্ছে, ত্বরণ 0 হবে, বস্তুটি স্থির থেকে যাবে। সমান উচ্চতা পরে আসবে, কথাগুলো নিয়ে পরে বলবো। আচ্ছা ঠিক আছে, যত এই M1 যত বড় হচ্ছে ত্বরণ তত বেশি হবে। অতএব যখন M1 is very 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 greater than M2 হবে,
তখন একমাত্র তখন এটা m1টাকে সরি m2টাকে উপেক্ষা করা যায়, সেহেতু m1 কেটে যাবে, সেক্ষেত্রে a ইকুয়াল টু 0 হবে। তখন একমাত্র তখন যখন m1 ইজ ভেরি ভেরি গ্রেটার দেন m2, অর্থাৎ m2টা এর তুলনায় উপেক্ষণীয় যদি করতে পারি তাহলে আমার দুটো তরঙ্গ সমান হবে, তাই মানে জি ধরনের পড়বে। অর্থাৎ আমি লিখে রাখি a ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইনটু g। আচ্ছা, আমি যদি এই a ত্বরণের মানটা এখানে বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাব? বসিয়ে দাও, 2 নম্বরের সমীকরণে বসিয়ে দিচ্ছি m2 ইনটু m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2g ইকুয়াল টু t মাইনাস m2g। তাহলে t সমান এটা এবারে আসবে, তার মানে যোগবোধ হয়ে যাচ্ছে t ইকুয়াল টু m2 m1 প্লাস সরি m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2g মাইনাস প্লাস এবারে আসছে m2g। তাহলে t ইকুয়াল টু m2g কমন যায়, এখানে থাকে m1 প্লাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2 প্লাস 1 বা m2g m1 প্লাস m2 মাইনাস m1 প্লাস m2 খালি ভুল লিখছি কেন বাবা, ডিভাইড বাই m1 প্লাস m2, m2 কেটে গেল, এখানে থাকে 2m1, অতএব t সমান থাকলো কত m1 m2 2m1 m2 divided by m1 plus m2 into g। এই হলো আমার সুতার টান, দড়িতে টান। t সমান তাহলে কত দাঁড়ালো 2m1 m2 divided by m1 plus m2 into g। বুঝা গেল? খুব কি কঠিন? খুব সাধারণ জিনিস এটা, এবং খুবই মজার ব্যাপার এখানে আছে। দেখো আমার এই দুটোর ভর যত বাড়বে বা যোগফল into 2 that's equal to g, টোটালটাই কনস্ট্যান্ট। দেখো আচ্ছা, মুছে দিলাম। এটাকে এত সহজ না করে আমরা আরেকটু অন্যভাবে চিন্তা করি। এটা কাজ করি, এই ভরটাকে একটা হেলানো তলের উপর রাখি, হেলানো তলের উপর রাখি, হেলানো তলের উপর রাখি। ধরা যাক এই কোণটা থিটা, তাহলে আমার এই অবস্থা, এখানে আমার বস্তুটা আছে m2, এভাবে আটকানো আছে। আচ্ছা, আমরা কিন্তু ধরে নিয়েছি যে m1 is greater than m2, অতএব এটা a ত্বরণে নামবে mg, ঠিক আছে। এখানেও আমার টান t, ঠিক আছে। এর ওজন একটু গোলমাল হয়ে গেছে, এর ওজন m2g এইদিকে, এই কোণটা থিটা হলে এই কোণটা 90 মাইনাস থিটা, এর উপরে একটা অংশ আর এটা প্রতিক্রিয়া বল, এই কোণটা আর এইদিকে এটা একটু অংশ নিয়ে নিই, এই কোণটা 90 মাইনাস থিটা হলে এই কোণটা থিটা, তাহলে এটা হচ্ছে m2g cos of থিটা, আর এটা হচ্ছে m2g sin of থিটা। এটা প্রতিক্রিয়া বল আর দ্যাটস ইকুয়াল টু এটা m2g cos of থিটা।
যেহেতু এটা এর উপরে আছে, ঘষা খাচ্ছে, এটা ঘর্ষণ বল কাজ করবে। যেহেতু এটা এদিকে যাচ্ছে, অতএব ঘর্ষণ বল এফ স্মল এম বা এফ লিখলেই হবে। এফ আমার ঘর্ষণ বল এর উপরে কাজ করছে। আচ্ছা, ঘর্ষণ বলটা কত? মিউ আর সমান কত? এম টু জি কস অফ থিটা। তাহলে আমার ঘর্ষণ বল হচ্ছে মিউ এম টু জি কস অফ থিটা। আচ্ছা, এদিকে আমার টান বেশি, এই তাহলে এম টু জি সাইন থিটা এদিককার বল, যে বলে সে নিচে নামতে চায়। ঘর্ষণ বল যেহেতু এদিকে যাচ্ছে, ঘর্ষণ বল এইদিকে এফ ইকুয়াল টু মিউ এম টু জি কস অফ থিটা, সেটাও এদিকে। অথচ আমার টান বস্তুটা এইদিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। যেহেতু আমার টান এদিকে, ত্বরণ এদিকে হলে একই সূত্র আছে, ত্বরণ এদিকে হচ্ছে, অতএব আমার কিন্তু টানটা বড় এই দুটো বলের এদিকটা। আর এদিকটা তো তখন দিকে করে এসছি আমি। আমার M1A ইকুয়াল টু টান M1G বড়, M1G মাইনাস T থাকলো। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা, M2A T মাইনাস M2G সাইন অফ থিটা মাইনাস F মানে হচ্ছে মিউ M2G cos অফ থিটা। এটা আমার দুই নম্বর সমীকরণ। একটু ফ্রেশ করে এখানে লিখে নিই। M1A equal to M1G minus T, M2A equal to T minus M2G sin of theta minus mu M2G cos of theta. এই দুটো সমীকরণ নাম্বার দরকারে দিয়েছি, তো আমি এটা এখন টি ভ্যানিশ করাতে যোগ করি, সোজা কথা। তাহলে M1 প্লাস M2 টি কেটে গেছে, M1G minus M2G sin of theta minus mu M2G cos of theta. ভালো কথা। টি কেটে গেছে, এখানে এ ছিল। এখন এ সমান কত? এ সমান, এখান থেকে তো জি মনে কমন যায়, তাহলে আমি লিখতে পারি M1 মাইনাস M2 sin থিটা প্লাস মিউ cos থিটা into G, নাকি into G divided by M1 plus M2. G কমন নিয়ে নিয়েছি। ওকে, তাহলে আমি ত্বরণ পেয়ে গেলাম এ, কি পেলাম? M1 minus M2 sin of theta plus mu cos of theta divided by M1 plus M2 into G. এই ত্বরণের মানটা যদি আমি এই এক নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমি বল পেয়ে যাব, মানে এই টানটা পেয়ে যাব। বুঝিনি? এই সমীকরণ নম্বর নাই দিয়ে রাখো একটা 3। এখন আমরা যদি এই এর মানটা এখানে বসিয়ে দিই এক নম্বর সমীকরণে, তাহলে আমরা টান পেয়ে যাব। আচ্ছা, এক নম্বর সমীকরণটা কি আছে? M1A equal to M1G minus T। তাহলে T সমান কত? এটা বলে আসলে বেড়ে গেল, এটা M1 G minus M1A। ওকে, T equal to M1G minus M1 into M1 minus
m2 sine of theta plus mu cos of theta divided by m1 plus m2 into g বা t equal to m1g কমন যায় এখান থেকে দেখো m1g যদি কমন নিই 1 minus m1 minus m2 sine of theta plus mu cos of theta divided by m1 divided by m1 plus m2 বা t equal to m1g m1 plus লসাগু করে দিচ্ছি m2 m1 plus m2 minus m1 minus plus হয়ে গেল m2 minus plus হয়ে গেছে m2 sine of theta plus mu cos of theta okay দেখো m1 টা কেটে যাচ্ছে তাহলে কি থাকছে t equal to m1 m2 plus m1 m2 sin theta plus mu cos of theta divided by m1 plus m2 into g এখানে কি g এখান থেকে কিন্তু m1 plus m2 m1 m2 কমন যায় বা t equal to m1 m2 divided by m1 plus m2 into 1 plus sine of theta plus mu cos of theta into g তো জটিল চেহারা বলে মনে হচ্ছে ঠিক আছে খুব সহজ চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবে যে আচ্ছা দেখো আগেরটাই কি ছিল এই আমার পুলি ছিল এখানে ছিল m2 এখানে ছিল m1 এর জন্য আমার t ছিল twice m1 m2 divided by m1 plus m2 into g আচ্ছা এটা খাড়াখাড়ি ছিল এখানে হেলানো তল আছে যতই আমি এটাকে কাছে নিয়ে আসবো আমার তত বেশি কোণটা বড় হবে যত কাছে নিয়ে আসবো তাহলে যখন এখানে নিয়ে আসবো তখন এই কোণটা কত হয়ে যাবে এখানে এসে 90 ডিগ্রি থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় sin 90 equal to 1 cos 90 equal to 0 তাহলে 1 plus 0 equal to 1 তাহলে 1 plus 1 equal to 2 তাহলে কি থাকে t equal to 2 m1 m2 divided by m1 plus m2 into g যখন theta equal to 90 ডিগ্রি তাহলে এটা করার পরেও আমরা সেফ যদি বলি আমার হেলানো তলটা নাই তার মানে আমার কোণটা 90 ডিগ্রি তখন কিন্তু এটা পেয়ে যায় এটা গেল জেনারেল ফর্ম আর একটু জেনারেল ফর্ম ছিল করলে খুব ভালো হতো সেটা হচ্ছে যদি এটাও একটা এরকম হেলানো তলে ফেলে দিতাম তাহলে এটা কিন্তু এত সিম্পল সাইনটা এখানে আসতো না এটা চেঞ্জ হয়ে যেত যাই এমনটা দিইনি একটা দিচ্ছি এটা দিয়ে তুমি বুঝে নাও যে ব্যাপারটা একই আছে খালি হেলানো তল এবং এর সঙ্গে ঘর্ষণ অ্যাড করেছি বলে এই মিউ এটা এসছে যে ঘর্ষণ না থাকতো মিউ সমান 0 তাহলে কস ফাংশনটা আসতো না শুধু সাইন ফাংশন আসতো ঘর্ষণ থাকার জন্য কস ফাংশন এসছে ক্লিয়ার না ঘর্ষণ না থাকলে কি হতো বলতো যদি ঘর্ষণ না থাকতো তাহলে এই সমীকরণটা কিরকম চেহারা লিখতাম ঘর্ষণ না থাকলে t equal to m1 m2 divided by m1 plus m2 into 1 plus sin theta
ইন্টু জি, এটুকু একেবারে কমপ্লিটলি হেলানোর তল, ঘর্ষণ থাকলে এটা, ঘর্ষণ না থাকলে এটা, আর খাড়াখাড়ি হয়ে গেলে 90 ডিগ্রি হয়ে গেলে এটা। ওকে ফাইন, ফিনিশ। থ্যাংক ইউ। আজকে হলো, আবার আগামী দিন আলোচনা করবো। ভালো থাকো।